একটা ক্লাস আজকে সামান্য মানবতা এবং ভদ্রতা ভুলে গেছে। আজকে আমি ফেনীতে গিয়েছিলাম, শহীদ পরিবারের মা এবং বাবারা, ভাইয়েরা, বোনেরা সেখানে এসেছিল, সন্তানরা এসেছে। আমি তাদের প্রতি সহানুভূতি জ্ঞাপন করার এক পর্যায়ে একজন বয়স্কা মা হঠাৎ করে এসে আমাকে জড়ায় ধরছেন। উনি কান্না শুরু করেছেন। আমি তো তাকে ছুঁড়ে মারতে পারি না, তিনি তো জাতির মা, আমার মা, তাকে সম্মান করা আমার দায়িত্ব। সেটা নিয়ে এক শ্রেণীর ইতর দেখলাম বুলিং শুরু করেছে। তোদের কি মা নাই? জুলাইকে তোরা স্বীকার করিস না? যদি জুলাইকে ধারণ করিস তাহলে এমন একজন মাকে কেন তোমরা অপমান করছিস? আফসোস, কেউ বদলানোর আকাঙ্ক্ষা নিয়ে এগিয়ে গেল, আর কেউ আগের মতো আবার সেই ফেসিবাদী কায়দায় অপকর্ম শুরু করে দিল। অবশ্য কুমিল্লার মানুষ শিক্ষিত এবং ভালো, এখানে কেউ ছাদাবাটা নেয় না কারো কাছ থেকে। আমি বহু জায়গায় গাড়ি থেকে নেমে কানে কানে গিয়ে জিজ্ঞেস করি ফুটপাতের দোকানদারকে যে এখানে কেউ চাঁদা চায় কিনা। দেখি চতুর্দিকে তাকাইয়া বলে, জি না, আমার কাছে কেউ চাঁদা চায় না। আমি বললাম, ভাই, আমি তোমার মুখের দিকে তাকাইয়া প্রশ্ন করলাম, তুমি চতুর্দিকে তাকাইলা কেন? তো দুই একজন ভয়ে ভয়ে বলে যে আমার এই কথাটা কেউ শুনলেও অসুবিধা আছে। চাঁদা নিয়ে আবার শাসন করে যায়, বলে যায় সাবধান, কাউকে বলতে পারবে না আমি যে চাঁদা নিয়েছি। ফুটপাতের দোকানদার থেকে শুরু করে শিল্পপতি পর্যন্ত কেউ তাদের যন্ত্রণা থেকে রক্ষা পাচ্ছে না। ওই শিল্পপতিদেরকে রাতে বিরাতে 2টা, 2:30টায়, 3টায় ফোন করে, আপনি অমুক না? বলে হ্যাঁ। তা আপনি কি খুব শান্তিতে বাসায় ঘুমাচ্ছেন? বলে ভাই কি বলতেছো বুঝতেছি না, তুমি কে? আপনি কে? কয়ে যে আমি কে আপনার চিনার দরকার নাই, কালকে ছোট ভাইয়ারা যাবে দেখা করবে, ওরা যা বলবে তাই করবেন, আর না হয় রাতের ঘুম হারাম করে দেব। কেউ শান্তিতে নাই। আমরা কি চাই সেই ফেসিবাদ আবার ফিরে আসুক? তাহলে এই ফেসিবাদকে বিদায় দিতে হলে কাকে দিয়ে বিদায় দিবেন? জুলাইয়ে যারা বুক পেতে যুদ্ধ করেছে জাতির জন্য, তাদের প্রয়োজন হবে। বন্ধুগণ, 15.5 বছর অনেক নির্যাতনের শিকার হয়েছি। দফায় দফায় আমরা সবাই, এখানে যারা আছেন সবাই জেলে গিয়েছি, কিন্তু আমরা দেশ ছেড়ে যাইনি। আল্লাহর মেহেরবানিতে, আল্লাহর দেওয়া শক্তিতে, তার উপর ভরসা করে এই দেশকে ভালোবেসে, দেশের মানুষকে ভালোবাসে আমি না হয় চলে গেলাম, এই নিরুপায় সহকর্মীদেরকে দেখবে কে? আমরা দেশ ছাড়ি নাই, দেশে ছিলাম, এখন আছি, আল্লাহ রেখেছেন। কথা দিচ্ছি, সুখে দুঃখে আমরা দেশবাসীকে ফেলে কোথাও যাব না ইনশাআল্লাহ। আমরা ছিলাম, আমরা আছি, আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেন আমরা থাকতে পারি। যারা আজকে এই সমস্ত অপকর্মে জড়িত তারাও মজলুম ছিলেন একদিন। জোড় হাতে বলি, আপনি মজলুম ছিলেন, জালিম হতে চাইয়েন না। আপনি কেন জালিম হবেন? মজলুমের দুঃখ তো আপনার বুঝার কথা, কিন্তু যারা এত কিছুর পরেও বুঝবেন না তাদেরকে ইনশাআল্লাহ আগামী 12 তারিখ বুঝিয়ে দিতে হবে। অনেকে এখন সন্ত্রাসের পরিবেশ সৃষ্টি করছেন মানুষের মধ্যে ভয় ভীতি সৃষ্টি করার জন্য। মায়েদের ব্যাপারে আমি আর কথা বলতে যাচ্ছি না। এখানে 2 যুবক, তারা অত্যন্ত স্পষ্টভাবে তাদের অভিব্যক্তি মায়ের প্রতি তারা ব্যক্ত করেছে। আমি শুধু একটা কথা বলবো, আপনারা এটা ছেড়ে দেন। আপনারা ছেড়ে যদি না দেন, মনে রাখবেন আমরা আমাদের জীবনের চাইতে মায়েদের ইজ্জতের মর্যাদা অনেক বেশি বুঝি। আর যদি মায়ের গায়ে কেউ হাত দেয়, আর যদি হুঙ্কার দেয় আমাদের মাদের কাপড় খুলে নেবে, আমরা তাদেরকে ছেড়ে কথা বলবো না ইনশাআল্লাহ। ওরকম পরিস্থিতি যেখানেই হবে
আমি যোদ্ধা লড়াকু যুবকদেরকে বলবো, তোমরা যারা বুকের রক্ত দিয়ে, বিশেষ করে এই ৩৫ শহীদের কুমিল্লার যুবকদেরকে বলবো, তোমরা সেদিন যারা জীবনের মায়া ত্যাগ করে জাতির জন্য রাস্তায় নেমেছিল, আসো এরকম বেয়াদবি কেউ করলে মায়ের ইজ্জত রক্ষা করার জন্য আরেকবার তোমাদেরকে লড়তে হবে। বহু জায়গায় ভয়ভীতি দেখানো হচ্ছে, বলা হচ্ছে অমুক মার্কায় ভোট না দিলে ভোট সেন্টারে যাবেন না, গেলে খবর আছে। আমি মাদেরকে বিশেষভাবে বলবো, তাদেরকেই ভয় দেখানো হচ্ছে। আপনারা ওই মা যারা শরীফ উসমান হাদিকে জন্ম দিয়েছেন, ওই মা যারা আবরার ফাহাদকে জন্ম দিয়েছেন, ওই মা যারা আবু সাইদকে জন্ম দিয়েছেন, যে আবু সাইদ বলেছিল হয় আমার অধিকার দে, না হয় আমাকে একটা গুলি দে। আপনারা সেই মা। যদি কেউ ভয় দেখাতে আসে, চোখে চোখ রেখে বলবেন, এটি আমার অধিকার, এটি আমার দায়িত্ব, ভোট দিতে আমি যাব, তুমি পারলে ঠেকাবা। ওরা বিড়ালের মতো পালাতে বাধ্য হবে ইনশাআল্লাহ। আমরা আছি, মায়েদের সাথে আছি। একটা ক্লাস আজকে সামান্য মানবতা এবং ভদ্রতা ভুলে গেছে। আজকে আমি ফেনীতে গিয়েছিলাম, শহীদ পরিবারের মা এবং বাবারা, ভাইয়েরা, বোনেরা সেখানে এসেছিল, সন্তানরা এসেছে। আমি তাদের প্রতি সহানুভূতি জ্ঞাপন করার এক পর্যায়ে একজন বয়স্কা মা হঠাৎ করে এসে আমাকে জড়ায় ধরছেন। উনি কান্না শুরু করেছেন। আমি তো তাকে ছুঁড়ে মারতে পারি না, তিনি তো জাতির মা, আমার মা, তাকে সম্মান করা আমার দায়িত্ব। সেটা নিয়ে এক শ্রেণীর ইতর দেখলাম বুলিং শুরু করেছে। তোদের কি মা নাই? জুলাইকে তোরা স্বীকার করিস না? যদি জুলাইকে ধারণ করিস, তাহলে এমন একজন মাকে কেন তোমরা অপমান করছিস? সম্মানিত বন্ধুগণ, এখানে যুবকরা আছেন, আমরা স্পষ্ট বাতায় বলছি, কোন যুবকের হাতে কোনো বেকার ভাতা আমরা তুলে দেব না। আমাদের যুবকরা বেকার ভাতা খাওয়ার জন্য লড়াই করে নাই, তারা লড়াই করেছে তাদের কাজের অধিকার পাওয়ার জন্য। আমরা প্রত্যেকটা যুবকের হাতকে দেশ গড়ার কারিগরের হাতে পরিণত করব ইনশাআল্লাহ। প্রত্যেকটা মেয়ের হাতকে আমরা দেশ গড়ার কারিগরের হাতে পরিণত করব। তারপরে মর্যাদার কাজ তাদের হাতে তুলে দেব। সেদিন প্রত্যেকটা নাগরিক, যুবক যুবতী বলবে, আমি বাংলাদেশ, আমাকে দেখে চিনে নাও বাংলাদেশ কি। আমরা সেই সম্মানের জায়গায় যুব সমাজকে বসাতে চাই। যুব সমাজ প্রস্তুত? যারা যুবক হাত তুলেন। ও মা, সবাই তো দেখি যুবক। তাইলে যাও, আমিও তোমাদের সাথে যুবক ইনশাআল্লাহ। যুবকরা বাঘ, সিংহ, পর্বত কাউকে ভয় করে না, আল্লাহর উপর শুধু আল্লাহকে ভয় করে আর আল্লাহর উপর ভরসা রাখে। জাতির মুক্তির পথে যত বাধা আসবে, সেটা যদি হিমালয় পর্বতের মতো হয়, মহান আল্লাহর কাছে তৌফিক চাই আমরা যেন সেটাও মাড়িয়ে সামনে অগ্রসর হতে পারি। আমরা কথা দিচ্ছি, আল্লাহ যদি আমাদেরকে এই দেশ সেবার দায়িত্ব দেন, আমরা চাঁদাবাজের কোনো অস্তিত্ব রাখবো না, আমরা দুর্নীতিবাজদের অস্তিত্ব রাখবো না। হায় হায়, এখন তো সবাই বিপদে পড়ে গেছে, এখন কি হবে? চাঁদাবাজ যারা, তাদেরকে বলছি, ভাই এটা হারাম, এই কাজ ছেড়ে দাও, যা করেছে তওবা করো, পারলে সবার হক ফেরত দাও। এরপরে তোমাদের যদি কিছু না থাকে, আমাদেরকে আল্লাহ যা রিজিক দিয়েছেন তাই ভাগ করে তোমাদের সাথে খাবো। তবু আল্লাহর রাস্তায় তোমরা চাঁদাবাজি করো না। আমরা তোমাদেরকে শিক্ষা দিব, প্রশিক্ষিত করব, তোমাদের হাতেও ইনশাআল্লাহ মর্যাদার কাজ তুলে দেব। সেদিন তোমরা গর্বের সাথে বলবা, আমি আর চাঁদাবাজ নই, আমি দেশ গড়ার কারিগর। দুর্নীতি মানুষ দুই কারণে করে, একটা লোভ আর একটা বাধ্য হয়ে। বিশেষ করে সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আছেন, আমরা জানি বিভিন্ন ক্ষেত্রে বেতন কাঠামো এমন যে এর উপর জীবন ধারণ করা প্রায় অসম্ভব। আপনি রাষ্ট্রের সার্ভিস নেবেন,
আর তাকে সম্মানের সাথে বাঁচতে দিবেন না, ব্যবস্থা করবেন না, এই রাষ্ট্রের এরকম কেউ বাধ্য হয়ে যদি অপরাধ করে তাকে শাস্তি দেওয়ার কোনো অধিকার নেই। আগে সম্মানের সাথে বাঁচার সুযোগ করে দিতে হবে। সরকারি, বেসরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত সব মিলেই হচ্ছে আমাদের কর্মসংস্থান। আমরা কথা দিচ্ছি এই সব ক্ষেত্রে ইনসাফ কায়েম করা হবে ইনশাআল্লাহ। আরেকটা জিনিস আমরা সাফ করে বলতে চাই, আমরা সমাজে ইনসাফ কায়েম করব। সেই ইনসাফ, একজন সাধারণ শ্রমিক অপরাধ করলে তার যে আইনে বিচার হবে, যে শাস্তি হবে, রাষ্ট্রের প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী যদি একই অপরাধ করেন তাদেরকেও ছাড় দিয়ে কথা বলা হবে না। একই আইনে একই অপরাধের একই শাস্তি তাদেরকেও ভোগ করতে হবে। বরঞ্চ অভাবের তাড়নায় যদি সাধারণ মানুষ কিছু করে সে মাপ পেয়ে যাবে, কিন্তু রাষ্ট্রীয় দায়িত্বে আসা লোকটি অবশ্যই তিনি কোনো দায় মুক্তি পাবেন না। আরেকটা কথা পরিষ্কার করতে চাই, আমরা পরিবারতান্ত্রিক রাজনীতি আর দেখতে চাই না। রাজার ছেলে রাজা হবে, যোগ্যতা থাকুক কিংবা না থাকুক। রানীর মেয়ে রানী হবে, যোগ্যতা থাকুক কিংবা না থাকুক। এই রাজনীতি বাংলাদেশকে ফ্যাসিবাদের দিকে ঠেলে দিয়েছিল। এই রাজনীতি দুর্নীতিতে ডুবিয়ে দিয়েছিল। এই রাজনীতি মানুষের সকল অধিকার কেড়ে নিয়েছিল। আমরা সেই শিক্ষা, সেই ন্যায় বিচার কায়েম করতে চাই। মেধা থাকলে, যোগ্যতা থাকলে একজন রিক্সা চালক ভাইয়ের সন্তান হবে ইনশাআল্লাহ দেশের প্রধানমন্ত্রী। তাকে বঞ্চিত করার অধিকার কারোই থাকবে না। আমরা সেই দেশটাই গড়ার স্বপ্ন দেখছি। মা বোনদের ব্যাপারে স্পষ্ট বলতে চাই, আপনাদেরকে জুজুর ভয় দেখানো হচ্ছে, দুঃখাবাজরা এই ভয় আপনাদেরকে দেখাচ্ছে। আর যারা আপনাদের কাপড় খুলে নেওয়ার কথা বলে, আপনি কখনো এই সমস্ত দুর্বৃত্তদেরকে বিশ্বাস করবেন না। বরঞ্চ মা হিসাবে আপনাদেরকে যারা সম্মান দিতে চায়, আপনারা তাদের জন্য বুক করে দোয়া করবেন, এটা আমাদের বিশ্বাস। আর তার আলামত স্পষ্ট হয়ে উঠেছে। একজন বোন, আপনারাও দেখেছেন সোশ্যাল মিডিয়ায়, সে তার পছন্দের কাপড় পরে হঠাৎ করে এক সাংবাদিকের মুখোমুখি। সাংবাদিক বন্ধুটি তাকে জিজ্ঞেস করেছেন যে আপনি আগামী শাসন ক্ষমতা কারে দেখতে চান? তিনি বলেছেন জামাত। জামাতকে কেন দেখতে চান? বলে জামাত আসলে দেশটা ঠিক হবে। বলে যে তাইলে তো এই কাপড় পরে চলতে পারবেন না। বলে যে না, পরবো না, অন্য কাপড় আপনাকে পরতে হবে। তাই পরবো। এরপরে জিজ্ঞেস করেছে সাংবাদিক বন্ধুটি, জামাতের কোন জিনিসটা আপনার ভালো লাগে? কয়েছে জামাতই আমার ভালো লাগে। কেন? এই আস্থার ভিত একদিনে তৈরি হয়নি। মা বোনেরা বিশ্বাস করতে শুরু করেছেন এদের হাতেই আমাদের ইজ্জত নিরাপদ থাকবে। মাথা গরম হওয়ার এইটাই কারণ, আর কোনো কারণ নাই। হ্যাঁ, শরীরের উপর হাত দিতে পারবেন, চাবক বসাইতে পারবেন, সন্ত্রাস করতে পারবেন, কিন্তু মনে রাখবেন মনের উপরে কোনো চাবুক চলে না। আমরা মাদেরকে কথা দিচ্ছি, শিক্ষা, উচ্চশিক্ষা সবকিছু আপনাদের জন্য নিশ্চিত করা হবে। আমরা আমাদের পলিসি ডিক্লেয়ার করেছি, মাস্টার্স পর্যন্ত মায়েরা ইনশাআল্লাহ সরকারি খরচে লেখাপড়া করবেন। এখন ভাইয়েরা মন খারাপ করছেন নাকি যে আমরা কি দোষ করলাম? না, দোষ করেন নাই, ওনাদের গুণের স্বীকৃতি দেওয়ার জন্য এটা আমরা করছি। আচ্ছা, কেউ কি হাত তুলবেন যে এইখানে আপনার এই বয়সে আপনি আপনার গর্বে একটা বাচ্চা ধারণ করেছেন? এইরকম কেউ আছেন? নবডি, কেউ নাই। অসম্ভব, পুরুষ তার গর্বে বাচ্চা ধারণ করতে পারবে না। আচ্ছা, বেবিটা জন্ম নিয়েছে, তারপরে বুকের দুধ, নিজের বুকের দুধ কেউ খাইয়েছেন, এইরকম কোন পুরুষ এখানে আছেন? নাই। তাইলে মা, মার তুলনা মা, আবার বলবো মায়ের তুলনা মা, মায়ের তুলনা অন্য কারো সাথে হবে না। এই জন্যই মাকে সম্মান করতে হবে।
তাই মায়েরা ঘরে থাকবেন ইনশাল্লাহ ইজ্জত এবং নিরাপত্তার সাথে। রাস্তায় যখন চলাচল করবেন তখন তাদের ইজ্জত নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব হবে। আর যখন তারা কর্মস্থলে যাবেন তখন তারা ওই ডিগনিটি এন্ড সিকিউরিটি, সম্মান আর নিরাপত্তার সাথে তারা ইনশাল্লাহ কাজ করবেন। সেদিন মাও গর্ব করে বলবেন, আমিও বাংলাদেশ। এই বাংলাদেশটাই চেয়েছিলাম। এই বাংলাদেশ কায়েম না হওয়া পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। এই রাষ্ট্র কোনো পলিটোক্রেটিক রাষ্ট্র হবে না। রাজনৈতিক আনুগত্য দেখে, দলীয় আনুগত্য দেখে কাউকে এখানে মূল্যায়িত করা হবে না। রাষ্ট্র হবে মেরিটোক্রেটিক। যার যোগ্যতা আছে এবং যার দেশপ্রেম আছে, সে কোন ধর্মের এটা দেখার বিষয় নয়, সে দেশের নাগরিক, এটাই যথেষ্ট। তাকে সেই জায়গায় বসিয়ে দেওয়া হবে। দল ধর্মে কোনো ব্যবধান আমরা রাখবো না। আমরা জাতিকে বিভক্ত করতে দেব না। আমরা ঐক্যবদ্ধ জাতি নিয়েই সামনে এগিয়ে যেতে চাই। প্রশাসনের বিভিন্ন স্তরে যারা আছেন তাদের প্রতি আমাদের অনুরোধ, আপনারা আবার সবার মিলেই তো বাংলাদেশ। আসুন আমরা সবাই যার যার জায়গা থেকে বিবেকের আলোকে আইনের গাইডলাইন অনুযায়ী আমরা চলি। আমরা প্রশাসনের কারো কাছে কোনো আনুকূল্য চাই না। কোনো দলের আনুকূল্য না করে 18 কোটি মানুষের আনুকূল্য করুন। তাইলেই আমরা আপনাদের প্রতি থ্যাঙ্কসফুল থাকব। অন্তরের অন্তঃস্থল থেকে আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাবো। আমরা দেখছি অনেকে সেই দায়িত্ব অতীতে নয়সয় করেছেন, উলট পালট করেছেন, তছনছ করেছেন। এখন তাদের অনেকের জীবনটাই তছনছ হয়ে গিয়েছে। তারা এই দেশের নাগরিক, তাদের জন্য কষ্ট লাগে। কেন এই অপকর্ম করতে গেছিলেন? অন্যকে সন্তুষ্ট করতে নাকি নিজের আখের গুছাতে? কই কিছুই তো আপনার কাজে লাগলো না। এখন আমি আশা করি যারা অতীতে বাধ্য হয়ে এই সমস্ত কাজ করেছেন তারা এবার জনগণের পক্ষে দাঁড়াবেন ইনশাআল্লাহ। তারা 18 কোটি মানুষের হবেন। মিডিয়ার ব্যাপারে দুটো কথা বলতে চাই। মিডিয়া জাতির চোখ, জাতির দর্পণ বা আয়না। আর মিডিয়ার বন্ধুরা হচ্ছেন তারা, কি বলে মিডিয়ার বন্ধুদেরকে? হ্যাঁ, বলবেন না কেউ? জাতির বিবেক। মিডিয়ায় অনেক কষ্টের ঘটনা ঘটে যাচ্ছে। জোর করে দেশটাকে অন্যায়ের দিকে কেউ যেন নেওয়ার চেষ্টা না করেন, কেউ যেন দুর্নীতির পৃষ্ঠপোষকতা না করেন, কেউ যেন চাঁদাবাজদের পক্ষ না নেন, কেউ যেন অন্যায়ের সমর্থন না করেন। আমরা চাই আপনারা ন্যায়ের পক্ষে থাকেন, কল্যাণের পক্ষে থাকেন, দুর্নীতির বিরুদ্ধে থাকেন। আমরা আপনাদেরকে স্যালিউট দেব। দুই একটা হাউজের কথা হয়তো এসেছে, আপনারা ভুলে যান। সাংবাদিক যারা আছেন, সত্যটা অনেক সময় আপনারা তুলে ধরেন, কিন্তু হাউজ এটা উলট পালট করে দেয়। এটা আমরা জানি, আমরা বুঝি। আমাদের মূল অনুরোধটা হাউজের কাছে। এই কষ্ট করা সাংবাদিক ভাইয়েরা যারা জানের ঝুঁকি নিয়ে নিউজ কভার করে, ফাইট করে, তারা আসলে যোদ্ধা। সেই যোদ্ধাদেরকে আমরা সম্মান করি। তারা আমাদের কাছে আমানত, তারা আমাদের ভাই, তারা আমাদের বন্ধু। আপনারা আপনাদের হাউসগুলোকে বুঝাবেন। হাউসের যারা নিয়ন্ত্রণ করেন, পলিসি নিয়ন্ত্রণ করেন, তাদেরকে বুঝাবেন যে আমরা তো মানুষের কাছে যাই, মানুষের সাথে চলাফেরা করতে হয়। এমন কিছু করলে যেটাতে মানুষের আস্থা উঠে যায়, মানুষের কষ্ট হয়, বিরক্তির উদ্রেক হয়, সেটা থেকে আমাদেরকে মুক্তি দিন। আমরা আশা করব, আমরাও চেষ্টা করব, আপনারাও চেষ্টা করেন। সম্মানিত ভাই, কথা আর আমি বাড়াচ্ছি না, এখানেই শেষ।